অনুচ্ছেদ 150 থেকে 183। তো এর মধ্যে আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপিল সংক্রান্ত, একটা দরখাস্ত সংক্রান্ত। অনুচ্ছেদ 150 এটা হচ্ছে আপিল সংক্রান্ত, এটা দ্বিতীয় বিভাগ শুরু করলাম আমরা। আপিল আছে হচ্ছে 4 4 8টি, 4টা সিভিল 4টা ক্রিমিনাল। ঠিক আছে। জি। আচ্ছা একটু আমি 4টা সিভিল 4টা ক্রিমিনাল। একটু ভাগ করে দিই। আমি অরেঞ্জ কালার ইউজ করি ক্রিমিনালের ক্ষেত্রে। 150 এখন আবার ক্লাসে প্রবেশ করছে এক আপু। মৃত্যুদণ্ড বা সেন্টেন্স অফ ডেথ বা ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা বলে কি মৃত্যুদণ্ড দিয়েছে দায়রা জজ বা মূল ফৌজদারি এখতিয়ারে প্রদত্ত। তাহলে দায়রা জজ বলতে কিন্তু কয় প্রকারের দায়রা জজ আছে? 3 প্রকারের। জি। অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ এবং দায়রা জজ নিজেই। জেলে যান। এবং যতগুলো ট্রাইব্যুনাল আছে তারও কিন্তু দায়রা জজ সমতুল্য। যেমন নারী শিশু ট্রাইব্যুনাল, আচ্ছা। সাইবার ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল, এই আদালতের জজরাও কিন্তু দায়রা জজ সমতুল্য। তারও তো মৃত্যুদণ্ড দেয়, তাই না? জি। তো এটা দিলে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। 7 দিন। এটা একটা ক্রিমিনাল অ্যাপিল। 154 সিআরপিসি অনুসারে আপিল হাইকোর্ট বিভাগ, এখানে সিআরপিসি বলে দিছি, সিআরপিসি মানে ক্রিমিনাল। ঠিক আছে। জি। কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তারপরে হচ্ছে 155, 150 আর 157 ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে আপিল 60 দিন। 157 খালাস আদেশ অর্থাৎ অর্ডার অফ অ্যাকুইটাল, মানে আসামি খালাস পেয়েছে। খালাসের বিরুদ্ধে বাদী তো মন খারাপ, মামলা করলাম তাকে সাজা দেবো, কিন্তু সে খালাস পেয়ে গেল। তাহলে কি করতে হবে? হাইকোর্টে আপিল আপিল। করতে হবে। হাইকোর্টে ছাড়াও আপিল করা যাবে। ম্যাজিস্ট্রেট কোর্ট হলে কি করতে হবে? দায়রা জজে আপিল হবে না? জি। জি। তাহলে এটা কত দিনের মধ্যে করতে হবে? 6 মাসের মধ্যে করতে হবে। এই যে চারটা আমি দেখালাম, এই চারটা কি ক্রিমিনাল। ক্রিমিনাল অ্যাপিল। ক্রিমিনাল। এই নিচ দিয়ে লিখে নেন বা পাশে লিখে নেন, নিচে লিখে নেন ক্রিমিনাল অ্যাপিল। 150, 154, 155 এবং 157। আমি জানি বলেই কিন্তু এক বাক্যে দিয়ে দিলাম। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে 154তে সিআরপিসি বলা আছে, মৃত্যুদণ্ড তো ক্রিমিনালের ক্ষেত্রে হয়। আর 157 খালাস, খালাসও সিআরপিসি অনুসারে হয়। আর বাকি থাকলে হচ্ছে 55, 55-র মধ্যে আবার 150 আর 57-র বক্তব্য দেওয়া আছে। ঠিক আছে। তাহলে একটু লক্ষ্য করলে জি। বুঝতে পারছেন এগুলা ক্রিমিনাল অ্যাপিল। তারা চাইলে কিন্তু ক্রিমিনাল গুলো আগে বা সিভিল গুলো আগে, ক্রিমিনাল পরে, কিন্তু একটা আরেকটার মধ্যে অ্যারেঞ্জমেন্ট এখানে সঠিক হয়নি, তাই না? জি। জি। সিভিল ক্রিমিনাল মানে একসাথে করে মানে এই একেবারে বাগানের ফুল, এই বাগানের ফুল খুব একটা সুন্দর হয়নি আর কি। হ্যাঁ, মানে খিচুড়ি করে রাখছে। জি। আচ্ছা এরপরে আমরা সিভিল 151 ডিক্রি বা আদেশ, যে কোনো ডিক্রি বা আদেশ সেটা যদি আপিল যোগ্য হয় মূল দেওয়ানি এখতিয়ারে, এই আপিলটা যদি হাইকোর্টে করতে হয় তাহলে 20 দিনের মধ্যে করতে হবে। হ্যাঁ। 152 সিপিসি অনুসারে জেলা জজ আদালতে যদি আপিল করতে হয়, জেলা জজে কখন আপিল করতে হয়? জেলা জজে আপিল করার বিধান হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত। দেওয়ানি আদালত আইনের 21 ধারা। 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজে আপিল, 5 কোটি প্লাস হয়ে গেলে হাইকোর্টে আপিল। মনে আছে? ব্যাচ 1-এর 5 কোটি টাকা স্টুডেন্টরা পর্যন্ত। তো মনে থাকার কথা। স্যার ধারাটা কত বললেন স্যার? সরি। 21 ধারা। হ্যাঁ, সিপিসির 18 ধারা পড়েন তাহলে বুঝতে পারবেন, সিপিসির 18-র মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে। জি। ঠিক আছে, পাঁচ সিপিসির কোটি 18-র টাকা মধ্যে পর্যন্ত ওই ওই লিখে আইনের রাখবেন 3টা স্যার। ধারা উল্লেখ করা আছে। তারপরে 53, 153 লিভ টু আপিল, প্রত্যাখ্যানের আদেশ। এখন এক জায়গায় আপিল করা যায় না, আমি বললাম স্যার মে আই কামিং স্যার, মনে আছে ক্লাসে প্রবেশের সময় বলি? তো লিভ টু আপিল হচ্ছে আপিল করব স্যার অনুমতি দেন। অনুমতি দিল না মানে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান এর ইংরেজি কি? রিজেক্ট। এই জি। রিজেক্টের অনেকগুলো বাংলা আছে, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, নামঞ্জুর করা। ঠিক আছে। সবই কিন্তু নাকচ রিজেক্ট, করা। নাকচ করা। তো এটা হাইকোর্টে আপিল, মানে আমি জেলা জজের কাছে বললাম লিভ টু আপিলে প্রার্থনা করলাম, জেলা জজ বলল না, রাজি হলো না আপিল নিতে। হাইকোর্টে আবার এইটার বিরুদ্ধে আপিল করছি। 30 দিন। এটা আপিলের প্রার্থনা নামঞ্জুর করার জন্য আপিল, অনুমতির প্রার্থনা। আচ্ছা 156
এই যে 51 মানে ডিক্রির বিষয়ে, আর এই 53 লিভ টু আপিল প্রত্যাখ্যান, এই দুইটা ছাড়া অন্যান্য যত আপিলগুলো আছে সবগুলো হচ্ছে 90 দিন। তার মানে এই যে 56 কিন্তু 56 অনুচ্ছেদ অনুসারে অনেক আপিল হতে পারে। আচ্ছা। ক্রিমিনালের ক্ষেত্রে আবার 155 অনুসারে অনেক আপিল হতে পারে, মানে অন্যান্য সকল কিছুই এই ক্যাটাগরিতে প্রবেশ করেছে। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে আপনারা আরেকটু লিখে নিতে পারেন যে 150, 151, 52, 53 এবং 156 এগুলো কি সিভিল আপিল। ক্লিয়ার? আপিল সংক্রান্ত 8টি, 4টি সিভিল, 4টি ক্রিমিনাল। এরপরে আমরা চলে যাব হচ্ছে পিটিশন বা দরখাস্ত, আবেদনপত্র, ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, যেটাই বলে না কেন কোর্টে কিন্তু বেশি ব্যবহৃত হয় শব্দ পিটিশন। টাইম পিটিশন দেন আজকে। জি। এটা তৃতীয় বিভাগের বিষয়। অনুচ্ছেদ 158 থেকে শুরু হলো। রোয়েদাদ কোথায় পড়লাম? 12 ধারায়। তাহলে এই রোয়েদাদ রদ, রোয়েদাদ রদ মানে কি? কোনো শ্রম আদালত বা সালিশ একটা রায় দিয়েছে, রায়টা আমি রদ চাচ্ছি, ঠিক আছে? 30 দিনের মধ্যে মামলা করতে হবে। আচ্ছা, কোনো সালিশ বা শ্রম আদালতে যদি রদ হয়, তাহলে এই রদের আপনার প্রার্থনা কোথায় করতে হবে? আপিল আদালত কোনটা? জেলা জজের কাছে করতে হবে। বুঝতে পেরেছেন? জি। মনে করেন যে কোনো সালিশ কার্যক্রম যে প্রকারই হোক না কেন, যদি কোনো ইউনিয়ন পরিষদে হোক বা সিটি কর্পোরেশন হোক, সেটাতে একটা রায় দিল, এই রায়ের বিরুদ্ধে যেতে হলে আপনার জেলা জজে আপিল করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। 159 সংক্ষিপ্ত পদ্ধতির মোকদ্দমায় হাজির ও সমর্থন, মানে একটা সামারি ট্রায়াল হচ্ছে, এই সামারি ট্রায়ালে অপরপক্ষ হাজির হওয়ার জন্য সময় পাবে মাত্র 10 দিন, মানে আত্মপক্ষ আচ্ছা। সমর্থনের জন্য, জবাব দাখিলের জন্য, বা সেখানে কম্পিটিশন করার জন্য। 160 রিভিউ শুনানিকালে গড় হাজির, একটা রিভিউ মামলা চলছে, গড় হাজির হয়েছে। তো প্রত্যাখ্যানকৃত দরখাস্ত পুনর্বহাল, হ্যাঁ, 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। তার মানে গড় হাজির করার কারণে রিভিউ বাতিল হয়ে গেছে, আর শুনবে না, স্যার আরেকবার শোনার ব্যবস্থা করেন, আসতে পারিনি। মানে টাইম পিটিশন যদি না মঞ্জুর হয়, বুঝতে পেরেছেন, জি জি। যে রিভিউ যদি খারিজ হয়ে যায়, ওই রিভিউটা আবার বহাল করার জন্য 15 দিনের মধ্যে, কোন সময় থেকে যেদিনকে প্রত্যাখ্যান করলো সেদিন থেকে, বা যেদিন রিভিউ খারিজ করে 15 দিল দিন। সেদিন থেকে 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে আরেকটা। কেন স্যার? আরেকবার সুযোগ দেন, সেকেন্ড লাইফ, গেম খেলার মতন। জি জি। 151 অল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় রিভিউ করার জন্য 161। 161তে 15 দিন সময় পাওয়া যাবে। তারপরে 162 আদি এখতিয়ারে প্রদত্ত হাইকোর্টের রায়, আদি এখতিয়ার, এটা রিভিউ। আদি এখতিয়ার রিটের ক্ষেত্রে যত প্রকার 5 প্রকারের রিট আছে না, 102 অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে 102-এ রিট করার আদি এখতিয়ার বা অরিজিনাল জুডিশিয়াল শুধুমাত্র হাইকোর্টের কাছে আছে। হাইকোর্টে শুধুমাত্র রিট করা যায়, জেলা জজের কাছে রিট করা যায় না, বা দায়রা জজের কাছে করা যায় না, ঠিক আছে? জি। তো এই যদি রিট করা হয়, তাহলে এই এই রিটটা যদি রিভিউ চান, স্যার রিটে তো আমার মন মতো ফলাফল আসলো না, আরেকটু যদি দেখতেন, এটাই হচ্ছে রিভিউ। রিভিউ কোথায় করতে হয়? যে আদালত রায় বা আদেশ দিল সেই আদালতকে আবার অনুরোধ করা, আরেকবার একটু দেখেন, এই হচ্ছে রিভিউ। 1914 জন ঝুলে আছে এই রিভিউয়ে। বার কাউন্সিলের ফলাফলের কথা বলছি, লিখিত। জি জি জি। তাহলে রিভিউ, রিভিউ কিন্তু এখন গলার কাটা হয়ে গেছে অনেকের। এই বকের গলায় কাটা প্রবেশ করলে যা হয়, বার কাউন্সিলের তাই হয়েছে, না পারছে তুলে দিতে, না পারছে গিলে নিতে। এখন বার কাউন্সিল যে রেজাল্ট দিক না কেন, সেই রেজাল্ট নিয়েই কিন্তু একটা বিশৃঙ্খলা হবে। বার কাউন্সিলের উচিত মানে কারো কোনো মন্তব্য, সোশ্যাল মিডিয়া হোক অন্য কোথাও, কে কি বললো কোনো কিছু না করে তাদের যে ন্যায়সঙ্গত রেজাল্ট দিয়ে দিয়ে মুখ বন্ধ করে থাকা, কঠোর হতে হবে এই ক্ষেত্রে। ফেসবুকে কেউ পোস্ট দিল, আর আমি সেটার কি করছি, রিয়াক্ট করছি, করে আমি রিভিউ রেজাল্ট বাতিল করে দিচ্ছি, দ্যাট ইজ নট প্রফেশনাল ডিসিশন। প্রফেশনালিজম মানে এটা না। কমেন্ট দেখে, মানে কমেন্ট দেখে সরকার চালানোর মতো আর কি। হুম। তো ফেসবুক এখন সরকার চালাচ্ছে, মানে ওই জি ফেসবুকেই দেশ চালাচ্ছে। ফেসবুকে যা চাওয়া জি হচ্ছে তাই পাওয়া যাচ্ছে, তাই না? জি। জি। এটা 20 দিন। 163
গড় হাজিরা বা সমনজারি খরচা, খরচার জামানত জমা না দেওয়ায় খারিজ হয়ে গেলে সেই খারিজ আদেশ রদের জন্য 30 দিন সময় পাওয়া যাবে। 164 একতরফা ডিক্রি যদি রদ করতে চাই 30 দিন। খুব সহজ, সিপিসি পড়লে এগুলো বুঝতে পারবেন। এগুলো কি পড়ছি এগুলো বুঝতে পারবেন না, সিপিসি পড়ার পর এটা আবার পড়তে হবে। 166 ডিক্রি জারিতে বিক্রয়, তার মানে কোনো অকশনে কোনো কিছু বিক্রয় করা হচ্ছে, সেটা রদ করার জন্য 30 দিন। 167 ডিক্রি মূলে বা ডিক্রি জারিতে প্রাপ্ত স্থাবর সম্পত্তি দখলে কেউ যদি বাধা দেয়, বাধা দেওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে দরখাস্ত দেওয়া যাবে। 168 না চালানোর ফলে যদি মামলা, আপিল খারিজ হয়ে যায়, তাহলে এই আপিলটা পুনর্গ্রহণ মানে আপিল শুনানির আগে ডিসমিস হয়ে গেছে, তখন সেটাকে আবার হিয়ারিং করার জন্য, আপিল শুনানি করার জন্য পুনর্গ্রহণ করার মানে আবার যেন এটা গ্রহণ করা হয়, আবার শুনানির সুযোগ দেওয়া হয়, 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। দরখাস্ত হচ্ছে ছোট ছোট বিষয়, যেগুলোরও আবার তামাদির মেয়াদ আছে। তামাদি কেন রাখা হয়েছে? যেন কেউ গাফলতি না করে এবং দ্রুত মামলা নিষ্পত্তি হয়, এই কারণে তামাদি রাখা হয়েছে। না হলে 30 দিনের কাজ কেউ যদি 2 বছর লাগিয়ে দেয় তাহলে তো হবে না। তাই 30 দিনের মধ্যে আসতে হবে, এটা বলা হচ্ছে। তারপরেও আবার আপিল আর দরখাস্তের জন্য কি আছে? তোমাদের আইনের 5 ধারা আছে, বিলম্ব মওকুফ করার সুযোগ আছে। যদি আদালতকে সন্তুষ্ট করা যায়, যথেষ্ট কারণ ছিল স্যার এই কারণে আসতে পারেনি সময় মতন, তাহলে আবার সময় বৃদ্ধি করে। 169 একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানি মানে এক, যে আপিল করেছে সে একতরফা আপিল শুনানি করে ফেলেছে, কিন্তু রেসপন্ডেন্ট ছিল, যে অপরপক্ষ যে ছিল, সে কি শুনানির সুযোগ পায়নি। সে এসে দরখাস্ত করতে পারে স্যার আবার দোতরফা শুনানি হোক। 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে, না হলে সেটাই ফাইনাল হয়ে যাবে। 170 নিঃস্ব হিসাবে আপিল করার অনুমতির জন্য লিভ টু আপিল করতে পারবে একজন পাউপার, 30 দিনের মধ্যে দরখাস্ত দিতে হবে। 172 সত্ত্বনিয়োগী বা দেউলিয়া বাদীর রিসিভার বা আপিলকারী কর্তৃক মোকদ্দমা বা আপিল খারিজ হয়ে গেছে, সে খারিজ আদেশটা রদের জন্য 60 দিনের মধ্যে দরখাস্ত দিতে হবে। 173 61 এবং 162 ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো রায় যদি রিভিউ করতে চায়, তাহলে 90 দিনের মধ্যে রিভিউ করতে হবে। তার মানে 161 এবং 162-তে রিভিউ ছিল, ওই 161 এবং 62 রিভিউ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি রিভিউ করতে চায় কেউ, তাহলে 90 দিনের মধ্যে রিভিউ করা যাবে। রিভিউ এর জন্য কিন্তু তিনটাই অনুচ্ছেদ আছে, 161, 63 এবং 173। সরি, 161, 162 এবং 173 শেষের দিকে আমি বলেও দিয়েছি আলাদাভাবে। 175 ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের দরখাস্ত। একটা ডিক্রি হয়েছে, একসাথে টাকা দিতে পারছে না, 5 লক্ষ টাকার ডিক্রি। তো ইওর অনার, আমি এত টাকা তো একবারে দিতে পারবো না, বা আমার মক্কেল দিতে পারবে না, একটা কিস্তি করে দেন মাসে 5,000 বা 10,000। সেটার জন্য এই ডিক্রি হওয়ার 6 মাসের মধ্যে কি করতে হবে? দরখাস্ত দিতে হবে কিস্তি করে নেওয়ার জন্য। 176 মৃত বাদী বা আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্ত, বাদী মারা গেছে, বাদীর পক্ষে বা আপিলকারীর পক্ষে তার প্রতিনিধি চলে আসবে, স্ত্রী সন্তানের আসবে, তাহলে মৃত্যুর 90 দিনের মধ্যে দরখাস্ত করে বাদীর জায়গায় বাদীর সন্তানদের নাম চলে আসবে। 177 একইভাবে মৃত বিবাদীর বা প্রতিবাদী, প্রতিবাদী শব্দের অর্থ হচ্ছে রেসপন্ডেন্ট বা উত্তরদায়ক, ইংলিশ হচ্ছে রেসপন্ডেন্ট বা প্রতিপক্ষ বা প্রতিবাদীও বলা যায়। প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে 90 দিন, তার মানে বাদীর ক্ষেত্রে 90 দিন, বিবাদীর ক্ষেত্রে 90 দিন। বাদীর ক্ষেত্রে 176 আর্টিকেল, আর বিবাদীর ক্ষেত্রে 177 আর্টিকেল, দুইটার বিষয়বস্তু একই। 179 আপিল করার অনুমতি, অর্থাৎ লিভ টু আপিল কোথায় করা হবে? সুপ্রিম কোর্টে সিপিসি অনুসারে 90 দিনের মধ্যে করতে হবে দরখাস্ত। লিভ টু আপিলের দরখাস্ত করা, আপিল তো ভিন্ন জিনিস, কিন্তু আপিল করার আগে লিভ টু আপিলের দরখাস্ত হয়। স্যার আপিল করতে চাই, ইওর অনার আপিল করতে চাই, অনুমতি দেন, এটার জন্য আলাদা একটা দরখাস্ত করতে হয়। যদি অনুমতি দেয় তাহলে আপিল করা যাবে। তাহলে এই দরখাস্ত করার জন্য 90 দিন, আপিল হওয়ার 90 দিন, মানে ওই যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করতে চাচ্ছে, ওই আদেশ বা ডিক্রি যেদিন হয়েছে সেই তারিখের থেকে 90 দিনের মধ্যে করতে হবে দরখাস্ত। 180 ডিক্রি জারিতে বা বিকৃত স্থাবর সম্পত্তির দখল 3 বছরের মধ্যে দরখাস্ত করা যাবে। 181 সিপিসির 48 ধারা, আমরা সিপিসি যখন পড়বো, পরের সপ্তাহে সিপিসি শুরু হবে।
আগামী শনিবারে কি সম্ভবত সোমবারে শুরু হবে, মানে পরের শনিবারে হতে পারে, রুটিনে দেখে নেবেন। মানে এরপরে তো আমরা এসআর এক, তারপরে সিপিসি ধরবো। সুনির্দিষ্টভাবে দরখাস্তের তামাদির মেয়াদ যদি উল্লেখ করা না থাকে, তাহলে এটা আমরা একটু ভিন্ন রং ব্যবহার করি, কারণ এটা একটি স্পেশাল। 181 বলছে যে সিপিসির 148 ধারায় অথবা সুনির্দিষ্টভাবে দরখাস্তের তামাদির মেয়াদ উল্লেখ নেই। যদি দরখাস্তের তামাদির মেয়াদ উল্লেখ না থাকে তাহলে 3 বছর, মনে রাখবেন। আর যদি মামলা করার তামাদির মেয়াদ না থাকে তাহলে কত বছর পড়লাম আমরা একটু আগে? কে বলবেন? মতিউর ভাই বলেন। মুরাদ ভাই বলেন। মুরাদ ভাই লাইন আসবেন। আচ্ছা, মারুফ ভাই লাইনে আসছিলেন, মারুফ ভাই লাইনে এসে বলেন। আচ্ছা, মতিউর ভাই আসছেন, এত দেরি হচ্ছে কেন ভাই? মতিউর ভাই বলেন। স্যার বুঝে নিয়ে স্যার প্রশ্নটা। এখানে কি লেখা আছে? যদি দরখাস্ত করার তামাদির মেয়াদ না থাকে তাহলে 181 অনুসারে 3 বছর, আর জি মামলা স্যার। করার তামাদির মেয়াদ যদি না থাকে তাহলে কত বছর? 6 বছর স্যার। কত অনুচ্ছেদ অনুসারে? এটা এক খেয়াল নেই তো স্যার। 120, একটু আগেই তো পড়লাম। জি স্যার, ঠিক একশো আছে, বিশ মনে রাখবেন। 120 জি স্যার। মোকদ্দমার জন্য যদি বিধান না থাকে, বিধান নাই মানে মোকদ্দমা করার বিধান নাই 120 6 বছর, দরখাস্তের বিধান নাই 181 3 বছর। দুইটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, দুইটাই আসে, 120 বেশি আসে। জি স্যার। আমার যে এই নোটের শুরুতে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ, 8টা প্রশ্ন বিশ্লেষণ করা আছে না, ওই জায়গায় উল্টিয়ে দেখবেন যে খালি অনুচ্ছেদ 120 থেকে বারবার প্রশ্ন আসে। আবার এখানে নিচে যে এমসিকিউ আছে সেখানেও দেখবেন 120 থেকে রিপিটেড প্রশ্ন আসছে। একশো জি স্যার। বিরাশি 183 ছাড়া অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ 48 ধারা, সিপিসির 48 ধারা যেখানে বিধান নেই তা জারি করার জন্য, তাহলে এখানে বিধান নেই জারির মামলার ক্ষেত্রে, এটাও কিন্তু জারির দরখাস্ত, আর এটা অন্য দরখাস্ত, মানে এক্সিকিউশন শুটের জন্য 3 বছর। ডিক্রি বা আদেশের জাবেদা নকল নিবন্ধন করা হলে সেক্ষেত্রে এই 3 বছর হয়ে যাবে 6 বছর। নিবন্ধন মানে রেজিস্ট্রি করা হলে। আমরা জানি কোনো সম্পত্তি কিনলে, জমি কিনলাম রেজিস্ট্রি করলাম, কিন্তু ডিক্রিও রেজিস্ট্রি করা যায়। কেউ যদি ডিক্রি রেজিস্ট্রি করে সেটা আরো স্ট্রং হয়, এবং সেটার জন্য জারি দরখাস্তর মেয়াদ হবে 3 থেকে বেড়ে 6 বছর। 183 সর্বশেষ অনুচ্ছেদ তামাদি আইনের, সুপ্রিম বা হাইকোর্টের আদি এখতিয়ারের যে রায়, এই রায়টা কার্যকর বা এক্সিকিউশনের জন্য দরখাস্ত 12 বছরের মধ্যে করতে হয়। নিচে দেখেন, রিভিউ মাত্র 3টি ক্ষেত্রে আছে, অনুচ্ছেদ 161, 162 এবং 173, অলরেডি আমি বলে দিয়েছি। সবচেয়ে জি কম তামাদির মেয়াদ, সবচেয়ে কম তামাদির মেয়াদ হচ্ছে 7 বছর। কোথায় আছে? 150, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। তাহলে যদি বলে তামাদি আইনের সবচেয়ে কম মেয়াদ কোনটি? 7 দিন। আর যদি বলা হয় জি স্যার। মামলা করার জন্য সবচেয়ে কম মেয়াদ হচ্ছে 90 দিন, ওই যে 2 আছে যেটা। জি তাহলে এখানে আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখছি, অনুচ্ছেদ 50 থেকে 83। এখানে আমি 120টা দেখাবো আপনাদেরকে, না 120 তো উপরে আছে, 100 একটু উপরে যাই 120 দেখার জন্য যে কত জায়গা থেকে এসেছে। দেখেন, এখানে 120, জুডিশিয়ারি 2015, বার কাউন্সিল 2017, বলছে কোন মামলার তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ না থাকলে, তাহলে আলাদাভাবে উল্লেখ না থাকলে মানে কি? মেয়াদ নাই, মানে উল্লেখ নাই, বিধান নাই, তাহলে মেয়াদ কত? 6 বছর। 120 অনুচ্ছেদ, এটা 2 সালে জি আসছে, জুডিশিয়ারি 15, জুডিশিয়ারি থেকে কপি পেস্ট করেছে 2017 সালে, হুবহু প্রশ্ন তুলে দিয়েছে জুডিশিয়ারি থেকে। আচ্ছা, এবার 2000 বার কাউন্সিলে 2015-তে এই প্রশ্নটা কিভাবে আসছিল? কোন মামলা দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকিলে তামাদির মেয়াদ হইল, তখন সাধু ভাষায় উচ্চত। এখানে কি মামলা দায়েরের কথা বলেনি, দরখাস্ত বলেনি কিন্তু, এখানেও 6 বছর 120। তারপরে 2022 সালেও আসছে, দেখেন বারবার আসছে। 2022 সালে কিভাবে আসলো? যে মোকদ্দমার, মোকদ্দমার বলছে যে মোকদ্দমার তামাদির মেয়াদ সম্পর্কে কোনো বিধান নাই, কোনো বিধান নাই, মোকদ্দমার বিধান নাই, তাহলে কয় বছরের মধ্যে করা যাবে? 6 বছর।
এখানেও অনুচ্ছেদ 120। আবার 2023 সালেও আসলো, 2022-এও আসছিল, জি আবার 23-এও আসছিল। 23-এ বলছে সত্য ঘোষণা মোকদ্দমার মামলা দায়েরের নিমিত্তে তামাদির মেয়াদ কত। তাহলে 120-এ কিন্তু সত্য ঘোষণার কথাটা উল্লেখ ছিল ব্র্যাকেটের মধ্যে, ওই জায়গায়। তার মানে বিধান না থাকলে, এই সত্য ঘোষণার যেহেতু বিধান নাই, তাহলে এটা কিন্তু একটু কঠিন ভাবে আসছে। 23 সালের প্রশ্নটা 20 সালের প্রশ্নটা কঠিন ছিল, 23 সালের প্রশ্নটা কঠিন ছিল। 2022 এবং 25-এরটা তুলনামূলক একটু সহজ। এ যাবৎকালে সবচেয়ে কঠিন ছিল 20 সালের, তারপরেরটা 23 সালেরটা কঠিন ছিল। তারপরেরটা যদি বলি তাহলে 22 সালেরটা সহজ ছিল এবং 25 সালেরটা মোটামুটি সহজ করেছে। 25 সালে সহজ এই কারণে বলছে অনেক প্রশ্ন রিপিট করেছে, অনেক সহজ প্রশ্ন ছিল, পাশ করার মতো সেখানেই প্রশ্ন চলে আসছিল। আমি সর্বশেষ 2 দিন যে মডেল টেস্ট নিয়েছিলাম সেখান থেকেই প্রায় 40টার মতো প্রশ্ন কমন ছিল। তো এই ছিল আজকের আলোচনা। এই শেষের দিকে আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি লিমিটেশন অ্যাক্টের। দেখেন, আমাদের বিষয়বস্তু 3টি: মোকদ্দমা, আপিল ও দরখাস্ত। তাহলে সংখ্যা কয়টি? 3টি। বৈধ অপারগতা 6 ধারায় কয়টি? 3টি। তিন প্রকার ব্যক্তি বৈধ অপারগ না: মাইনর, ইডিওট এবং ইনসান, 6 ধারাতে আছে। তামাদি আইনের জি মোট তফসিল 3টি। দেখেন, তফসিল 3টি। রিভিউ আবেদনের তামাদির মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ 3টি, 61, 62 এবং 63-তে আছে। দেখেন কিছু মিল আছে, তাই আমি কিছু টেকনিক দিয়ে দিয়েছি, কৌশল। ফৌজদারি আপিলের জন্য আছে 4টি, এই 4টি অলরেডি আমি দেখেছি। সিভিল আপিলও আছে 4টি, এই 4টি। আমি উপরে বলে দিলাম 4 4 8টি, সেখানে আবার আলাদাভাবে দিয়ে দিয়েছি যেন মনে রাখতে সুবিধা হয়। সুখাধিকার বা ব্যবহারস্বত্ব বা বত্তস্বত্ব বা এজমেন্ট সংক্রান্ত ধারা আছে 4টি। 2-এর 5-এর মধ্যে আছে, 26-এর মধ্যে আছে, 27-এর মধ্যে আছে, আবার 29-এর মধ্যে বলে দিল যে ইজমেন্ট সংক্রান্ত বিষয় ইজমেন্ট আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। যেখানে ইজমেন্ট আইনে ইজমেন্ট বলে আওতাভুক্ত করা হয়েছে যে জায়গাগুলো, তাহলে 4টি ধারায় ইজমেন্টের বক্তব্য তুলে ধরা হয়েছে বা আলোচনা করা হয়েছে। বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা বা লিগ্যাল ডিসেবিলিটি সংক্রান্ত ধারা কয়টি আছে? 4টি, 6, 7, 8, 9। এটা কিন্তু বিগত সালে প্রশ্ন এসেছিল। এই 4টি ধারাতে লিগ্যাল ডিসেবিলিটি আলোচনা করা হয়েছে। 6 বলা হয়েছে এরা লিগ্যালি ডিজেবল 3 প্রকার ব্যক্তি। 7 ধারায় বলছে যদি একাধিক ব্যক্তি লিগ্যালি ডিজেবল হয় তাহলে কি হবে। 8 ধারায় বলছে বিশেষ ব্যতিক্রম 3 বছরের বেশি সময় পাবে না, অগ্রকয়ের ক্ষেত্রে 6 এবং 7 ধারার সুবিধা পাবে না। আর 9 বলছে একবার যদি সময় চলতে থাকে তাহলে আর থামবে না। এই তো জি আইনানুগ কার্যধারার সময় গণনা বাদ যাবার ক্ষেত্রে ক্ষেত্র হচ্ছে 4টি, এটা 12 ধারায় বলা হচ্ছে, 12 ধারায় কিন্তু 4টি। তামাদি আইন সংরক্ষণের ক্ষেত্র 4টি, 29 ধারায় আমরা দেখলাম 4টি অনুচ্ছেদ আছে, উপধারা আছে। তামাদি আইনের অধ্যায় আছে কয়টি? 5টি। এবং মেয়াদ বৃদ্ধিকরণ বা মৌকুফ হবে 5টি, 5 ধারায়, সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। তো এটা সহজ একটা বিষয়। তো তামাদি আইন খুবই সহজ একটা আইন। তামাদি আইন মনে রাখার জন্য, হ্যাঁ, আপনারা গুরুত্বপূর্ণ সেকশন গুলো বিশেষ করে ফাইনাল টাচ নোটে টেকনিক গুলো থাকবে। যদি আমি এক বাক্যে বলতে যাই তো প্রথমে 1 নম্বর ধারায় কি আছে? 1 নম্বর ধারা আইনের নাম আছে, সমগ্র বাংলাদেশ এবং কবে থেকে কার্যকর হলো। 2 ধারায় কি আছে? ডেফিনেশন গুলো আছে। 3 ধারায় কি আছে? তামাদি শেষ হলে মামলা খারিজ হবে। 4 ধারায় কি আছে? যেই তারিখে তামাদির মেয়াদ শেষ হলো সেই তারিখে আদালত যদি বন্ধ থাকে তাহলে আদালত বন্ধের দিন যেদিন আদালত খুলবে সেদিন একটা সময় পাওয়া যাবে। 5 ধারা বিলম্ব মৌকুব সংক্রান্ত বিধান। 6 ধারা হচ্ছে লিগ্যাল ডিজেবল 3 প্রকার ব্যক্তি, এদের শূন্যতা আমাদের মেয়াদে স্থগিত থাকে। 7 ধারা হচ্ছে একাধিক ব্যক্তি যদি লিগ্যাল ডিজেবল হয় সেক্ষেত্রে বিধান কি। 8 ধারায় বিশেষ ব্যতিক্রম, একটু আগে বললাম। 9 ধারার একবার চলতে শুরু করলে পরবর্তী কোনো যদি কেউ আবার লিগ্যালি ডিজেবল হয় তাহলে কি হবে, সেটা থামবে না। অর্থাৎ একজন নাবালক ছিল, 18 বছর পূর্ণ হওয়ার 2-3 দিন পরেই সে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, তাহলে নতুন করে তার জন্য আবার স্থগিত থাকবে না, সে উন্মাদ হয়ে যাওয়ার কারণে। কারণ এই 2 দিন যে সুস্থ ছিল ওর মধ্যে মামলা করতে হতো। এ হচ্ছে বক্তব্য। 10 ধারা, বিবাদী যদি বিদেশে থাকে। 11 ধারা হচ্ছে আপনার বিদেশ চুক্তি। তারপরে 12 ধারায় বলছে কোনো কার্যধারায়
কিছু বিষয় থাকে সেগুলো বাদ যাবে, যেমন রায় প্রকাশের দিন এবং যেই দিন মেয়াদ গণনা শুরু হলো সেই রায় নকল পেতে সময় এবং রোয়েদাদ পেতে যে নকল পেতে যে সময় সেটা বাদ যাবে। তারপরে 12 পরে 13 ধারা আসলো। 13 ধারা খুব একটা ইম্পর্টেন্ট না। 14 ধারায় কি আছে, এখতিয়ারবিহীন আদালতে যদি কোনো মামলা করা হয় যতদিন সেখানে থাকবে সেই সময়টুকু বাদ যাবে। তারপরে 15 ধারা, 16 ধারা, 17 ধারা, 18 ধারা খুব ইম্পর্টেন্ট। 18 ধারায় আছে যদি কারোর সাথে প্রতারণা করে কোনো কিছু গোপন রাখা হয় বা দলিল করা হয়, তাহলে দলিল সম্পর্কে যেদিন জানলো বা যেদিন প্রতারণা করা হলো সেদিন থেকে তামাদির মেয়াদ নতুন করে শুরু হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন। তারপরে 19-20 দরকার নাই, 22-23, 24-25, 25 এসে আমরা কি দেখলাম, প্রকৃত ক্ষতি হলে শুরু হবে। এর মাঝখানে আরেকটা 23 বা 24-এ আছে যে আপনার গ্রেগরিয়ন বা ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে মেয়াদ গণনা করতে হবে, এগুলো বলতে হবে। তারপরে চলে আসেন আপনারা 26-এ, ইজমেন্ট সম্পর্কে আমরা জানলাম যে কোনো সম্পত্তি যদি 20 বছর একটানা শান্তিপূর্ণভাবে মালিকের জানাশোনা মানে জ্ঞাতসারে ভোগদখল করা হয় সেটা ইজমেন্ট হয়ে যাবে। সরকারি হলে আপনার সেটা 60 বছর ভোগদখল করলে ইজমেন্ট হবে। এবং 27-এ আমরা দেখলাম যে 3 বছর যদি কারো জীবন সত্ত্ব থাকে ইজমেন্টের মধ্যে, তাহলে সেই জীবন সত্ত্ব থাকার কারণে ইজমেন্টের যে টাইম সেটা নষ্ট হয়ে যাবে, মানে বাধাপ্রাপ্ত হবে। তারপরে আমরা দেখলাম 28-এ অ্যাডভার্স পজিশন, কেউ যদি 12 বছর কারো সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সম্পত্তি তার হয়ে যাবে, এরকম একটা বিষয় আমরা দেখলাম। আর 29-এ দেখলাম 4টি ক্ষেত্রে তামাদি আইনের মেয়াদগুলো বা কোনো বিধানগুলো প্রযোজ্য নয়। সেটা চুক্তি আইনের 25 ধারা, বিশেষ আইন, তারপরে আরো বিবাহ বিচ্ছেদ আইন, এগুলো ক্ষেত্রে ছিল। তারপরে ইজমেন্ট আইনের যে জায়গাগুলোকে ইজমেন্টের আওতাভুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রেও আবার প্রযোজ্য না, আলাদা সেগুলো স্পেশালি আইন আছে। তার মানে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। দেখেন, মনে হয় যে 5 মিনিটও হয়নি আমার রিভিশন করতে, তাহলে পুরো তামাদি আইন 5 মিনিট আমি শেষ করে দিলাম। মাঝখানে 5-7টা শুধু ধারা বাদ দিয়েছি যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না।